ব্রিটিশ পার্লামেন্ট ৭০০ বছরেরও বেশি সময় ধরে এটি বিশ্বের অন্যতম প্রাচীন সংসদীয় ঐতিহ্যের কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে রয়েছে। এমন এক জায়গা যেখানে নানান ভাবনার পরীক্ষা হয়েছে, দৃঢ় মতামতের পক্ষে যুক্তি দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক প্রভাবযুক্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ২০২৬ সালের ১২ই জুন লর্ড নাগরাজু শ্রদ্ধা সহিত আচার্য প্রশান্তকে অভ্যর্থনা জানান এবং পার্লামেন্টের ঐতিহাসিক হলগুলোতে তাকে ঘুরিয়ে দেখান। ইন্ডিয়ান রুটস গ্লোবাল উইংস থিমের ওপর ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ লর্ডসে বক্তব্য রাখার জন্য আচার্য প্রশান্তকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। আজ আমাদের মাঝে যে উপস্থিত আছেন আচার্য প্রশান্ত, একজন দার্শনিক, ট্রুথ উইদাউট অ্যাপোলজি ও কার্মার মতো প্রশংসিত বেস্ট সেলার বইয়ের লেখক। অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে চলা, এই সেই শিক্ষা যা ভারতবর্ষ সমগ্র বিশ্বকে গ্রহণ করতে উৎসাহিত করে এসেছে। ওয়াটকিন্স তালিকায় বিশ্বের ১০০ জন প্রভাবশালী আধ্যাত্মিক ব্যক্তিত্বের মধ্যে তিনি প্রথম ২০ জনের মধ্যে রয়েছেন। বিশ্বজুড়ে ১০০ মিলিয়নেরও বেশি মানুষ অনলাইনে তাকে ফলো করেন, যা তাকে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বহুল চর্চিত দার্শনিক করে তুলেছে। প্রকৃত ভারতীয় দর্শনে শিকড় বলতে বোঝায় সেই প্রশ্নটিকে কোহাম, আত্ম অনুসন্ধানের সেই বিষয়, সেই প্রশ্ন, আমি কে? তিনি নিজেকে সাধারণ মানুষের কাছে আত্মজ্ঞান পৌঁছে দেওয়ায় উৎসর্গ করেছেন, আর তার শিক্ষা কর্মসূচিতে এখন বিভিন্ন পেশার প্রায় ১,৫০,০০০-এর বেশি নিয়মিত শিক্ষার্থী যুক্ত রয়েছে। তিনি শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলোর একজন নিয়মিত কলামিস্ট এবং আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু নেশন ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ও পেটা ইন্ডিয়ার মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ভিগান অব দ্য ইয়ারের মতো মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত হয়েছেন। তার কাজ তাকে বিশ্বের সবচেয়ে সম্মানিত কিছু শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে গেছে, যার মধ্যে রয়েছে সম্প্রতি অক্সফোর্ড, কেমব্রিজ, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, UCL এবং কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডনে তার প্রদান করা বক্তব্য, যেখানে তিনি সচেতনতা, পরিবেশগত দায়বদ্ধতা এবং বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর ওপর কথা বলেছেন। এই পথ চলায় তিনি আমাদের সময়ের প্রখ্যাত কিছু ব্যক্তিত্বের সাথে একই মঞ্চে অনন্য আলোচনায় অংশ নিয়েছেন। ডাক্তার রুপার্ট শেলড্রেগ্রে, কেমব্রিজ শিক্ষিত জীববিজ্ঞানী; রুপার্ট স্পাইরা, অদ্বৈত বেদান্তের আন্তর্জাতিক কণ্ঠস্বর; প্রফেসর জোনাথন বার্টস, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স; প্রফেসর লার্স চিটকা, কুইন মেরি ইউনিভার্সিটি, যিনি পতঙ্গ জ্ঞান বা জ্ঞানীয় বিজ্ঞানের শীর্ষ বিশেষজ্ঞ; প্রফেসর স্টিভ ফ্লেমিং, UCL, যিনি মেটা কগনিশনের অন্যতম গবেষক; এবং ডাক্তার মেলানি জয়, লেখিকা ও ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্বের সাবেক অধ্যাপক। উপনিষদের বার্তা, सतो मा सतगमय তারপর तमसो मा ज्योतिर्गमय তারপর मृत्योर्मा अमृतम गमय। অনুষ্ঠানটির মূল আয়োজক হিসেবে ব্যারি গার্ডিনার, যিনি একজন সংসদ সদস্য এবং হাউস অফ কমন্সের অন্যতম দীর্ঘমেয়াদী প্রতিনিধি, তিনি আচার্য প্রশান্তের সাথে এক আনুষ্ঠানিক রেবেন কাটিংয়ে অংশ নেন। কিভাবে আমাদের কাজের ফল থেকে মুক্ত থাকতে হবে অথচ কাজ করে যেতে হবে? আমি কি আপনাকে আমার কথা মেনে নিতে বাধ্য করতে পারি? তাই নিজের কাজের ফল নির্ধারণ করার আমি কে? নমস্কার আচার্যজি। একজন রাজনীতিবিদ হিসেবে আমার কর্তব্য কি আমার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা অথবা আইন বা শাসন টিকবে না, তাই মূলত আপনার এখানে অন্য কিছুর প্রয়োজন। আর সেই অন্য কিছু কোনো ব্যবস্থার ফসল হতে পারে না, তা কোনো নির্দিষ্ট পদ্ধতি থেকে আসতে পারে না, কিংবা কোনো নিয়ম থেকেও আসতে পারে না। এখন ইউরোপ শুনছে কেমব্রিজ, অক্সফোর্ড আর LSE শুনছে, ভারত ঠিক কবে শুনবে? আজকের এই আয়োজনের প্রধান অতিথি আচার্য প্রশান্তকে স্বাগত জানানো আমাদের সবার জন্য অত্যন্ত সম্মানের এক মুহূর্ত। আজকের অনুষ্ঠানের আয়োজক মিস্টার ব্যারি গার্ডিনার হলেন হাউস অফ কমন্সের অন্যতম প্রবীণ সাংসদ এবং ক্লাইমেট পার্লামেন্টের একজন অগ্রণী ব্যক্তিত্ব। তিনি ভারতের একজন কাছের বন্ধু এবং ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী প্রাপ্ত ব্যক্তিত্ব। আমাদের প্রধান অতিথি
আচার্য প্রশান্তকে আনুষ্ঠানিক রিবন কাটিংয়ের জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে পেরে গর্বিত বোধ করছি। আর এই বিশেষ মুহূর্তে শরিক হতে আমাদের আয়োজক মিস্টার ব্যারি গার্ডিনারকেও আমি তার সাথে যোগ দেওয়ার অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, রিবন কাটিংয়ের এই মুহূর্তে আসুন আমরা সবাই করতালির মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে রাখি। সম্মানীয় অতিথিবৃন্দ, ভারতের চিরন্তন জ্ঞানের সাথে আধুনিক মননের মেলবন্ধন ঘটানো এক অনন্য ব্যক্তিত্বকে আসুন আমরা করতালি দিয়ে বরণ করে নিই। আজ ইন্ডিয়ান রুটস গ্লোবাল উইংস বিষয়ের ওপর মূল বক্তব্য উপস্থাপন করতে আমাদের আজকের প্রধান অতিথি আচার্য প্রশান্ত। আজকের বিকেলের মূল বিষয়টির নাম বেশ সুন্দর, ইন্ডিয়ান রুটস গ্লোবাল উইংস, ভারতীয় শিকড় বিশ্বব্যাপী ডানা। আর যেহেতু সুন্দর জিনিস আমাদের মুগ্ধ করে, তাই আমরা খুব দ্রুত মাথা নেড়ে সম্মতি দিয়ে দিই। তাই আমি ভাবলাম যে এখান থেকেই শুরু করা যাক, কারণ কোনো কিছুতে দ্রুত সম্মতি দেওয়ার আগে একটু থামা আর একটু গভীরভাবে তলিয়ে দেখা খুব দরকার। তাই আজকের এই সন্ধ্যের বিষয়টি দিয়েই আমি বরং শুরু করি। তো আমরা যখন ভারতীয় শিকড় এই ভারতীয় শিকড় শব্দটা শুনতেই খুব ভালো লাগে। ভারতীয়দের কাছে এটা খুব মিষ্টি শোনায়, আর যারা ভারতীয়দের চেনে তাদের কাছেও খুব চেনা মনে হয়, তাই না? আর সাধারণত এই শব্দটার সাথে জড়িয়ে থাকে আমাদের বিভিন্ন উৎসব, সংস্কৃতি, খাবার, গান, সুগন্ধ, সাজ পোশাক, আর যেগুলোকে আমরা সাধারণ ভারতীয় মূল্যবোধ বলে মানি। আমরা শিকড় বলতে আসলে এগুলোকেই বুঝে থাকি, তাই তো? কিন্তু আমরা যদি ভারতীয় শিকড়ের কথা বলি, তবে এই শিকড় শব্দটির সংজ্ঞা আমাদের ভারতীয় পদ্ধতিতেই দেওয়া উচিত। আর ভারতীয় দৃষ্টিভঙ্গিতে শিকড় বলতে কোনো নির্দিষ্ট সংস্কৃতিকে বোঝায় না, না, এটা বরং বোঝায় স্পষ্টতাকে। তাই ভারতীয় শিকড় মানে আমরা কিভাবে আমাদের খাবারের প্লেট সাজাই, কিভাবে বড়দের সম্মান জানাই, কিভাবে সবাই মিলে জমায়েত হই, আমাদের পারিবারিক মূল্যবোধ, কিংবা আমরা কিভাবে আমাদের উৎসবগুলো পালন করি। ওসব ঠিকই আছে, কিন্তু আমরা যখন ভারতীয় শিকড় বলি তখন একটা ঝুঁকি থেকে যায় যে আমরা হয়তো নিজেদের শুধু সাংস্কৃতিক দিকগুলোর মধ্যেই সীমাবদ্ধ করে ফেলব। আর আজকের এই বিশেষ সন্ধ্যায় আমার হাতে যেটুকু অল্প সময় রয়েছে তার মধ্যে আমি ঠিক এই দিকটা নিয়েই কথা বলতে চাই। প্রকৃত ভারতীয় দৃষ্টিকোণ থেকে শিকড় বলতে আসলে বোঝায় কোহম প্রশ্নটিকে, সেই আত্ম অনুসন্ধানের মৌলিক বিষয়টি, আমি কে? ভারতের নিজস্ব যা কিছু অনন্য স্বতন্ত্র, তার সব কিছুর মূল শিকড় কিন্তু এটাই। কেন আমি বলছি যে এটাই আসল শিকড়? কারণ বিশ্ব দরবারে ভারতের প্রতিটি অর্থবহ অবদান কিন্তু আসলে ওই একটা মূল শিকড় থেকেই বয়ে চলেছে। এটাকে যদি আরও প্রাকৃতিক ভাষায় বলি, তবে তা হল ওই শিকড় থেকেই অঙ্কুরিত হয়ে ওপরে উঠে আসা রূপ। সেটা বেদান্ত হতে পারে, সেটা মহাত্মা বুদ্ধ হতে পারেন, সেটা সন্ত কবির হতে পারেন, কিংবা এমন যে কোনো কিছু হতে পারে যা ভারত মন থেকে মূল্যবান মনে করে এবং যার জন্য সমগ্র বিশ্ব ভারতকে শ্রদ্ধা করে। এগুলোর প্রতিটিই কিন্তু শুরু হয় সেই একটি মাত্র আত্মজিজ্ঞাসা থেকে, নিজের ভেতরের সত্তাকে জানার চেষ্টা থেকে। আর সেটাই হলো যা কিছু সত্যি অর্থে ভারতীয় তার মূল ভিত্তি। তাই হ্যাঁ, বিশেষ করে আপনারা যখন বিদেশে থাকেন তখন মনের মধ্যে এক ধরনের গভীর নস্টালজিয়া তৈরি হয়, একটা পুরনো টান অনুভব করেন। মাঝে মাঝে নিজেদের মূলের সাথে যুক্ত থাকার এক ধরনের তীব্র আকুলতা কাজ করে। আর প্রথম জিনিসটাই
যেটা আমাদের মনে একজন বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত হিসেবে আসে, সেটা হলো সেই সাংস্কৃতিক দিকটা। আমরা সেই পরিচিত দৃশ্য, চারপাশের শব্দ, চেনা আচার ব্যবহার আর চেনা স্বাদগুলোকে মিস করতে থাকি। হ্যাঁ, ওসব বিষয় নিঃসন্দেহে দারুণ, কিন্তু ভারতবর্ষ, আসল ভারতীয়ত্ব তার চেয়েও অনেক গভীরে প্রবাহিত হয়। এটা সংস্কৃতির চেয়ে মানুষের মানসিক স্পষ্টতার বিষয় বেশি। এটা নিজের ভেতরে এক নির্মম আত্মজিজ্ঞাসার বিষয়। আমি কি নিজেকে সত্যি চিনি? আমি কি আমার শিকড়কে কেবল অনুমান করেই ধরে নিচ্ছি? আমি কি সত্যি সেগুলোর গভীরে প্রবেশ করতে পেরেছি? তাই নিজের শিকড়কে নিয়ে এই গভীর অনুসন্ধানই হল প্রকৃত অর্থে শিকড়ে জড়িয়ে থাকা, তাই না? আর এরপর আসে পরের অংশটা। এর ঠিক পরেই থাকা ওই দুটি ছোট শব্দ, গ্লোবাল উইং বা বিশ্বব্যাপী ডানা। এখন সাধারণ দৃষ্টিকোণ থেকে বা ওপর দেখলে গ্লোবাল উইংস কথাটাকে হয়তো নিছক একটা বড় উচ্চাকাঙ্ক্ষা বলে মনে হতে পারে। এটা হয়তো নিজেকে আপনি যা ভাবেন তাকে আরও বিস্তার করার চেষ্টা মনে হতে পারে। কিন্তু এই আলোচনার বিষয়বস্তু যেহেতু ভারতকে দিয়ে শুরু হচ্ছে, তাই এই দুটি শব্দ গ্লোবাল উইংসের অর্থও কিন্তু খাঁটি ভারতীয় ভাবধারার সাথেই মেলানো উচিত। আর ভারতীয় দর্শনের মতে ডানা মেলার আসল শক্তি উচ্চাকাঙ্ক্ষা থেকে আসে না। ডানা মেলতে হলে মূলত ভেতরের স্বাধীনতা প্রয়োজন হয়, আর উচ্চাকাঙ্ক্ষা মানেই কিন্তু স্বাধীনতার প্রকাশ নয়। একজন মানুষ মনের ভেতর থেকে পুরোপুরি বন্দী বা খাঁচায় আবদ্ধ থাকতে পারে, তবুও বাহ্যিকভাবে বাইরের দিক থেকে সে হয়তো বিজনেস ক্লাসে চড়ে ৬টি মহাদেশে ঘুরে বেড়াতে পারে। এটা উচ্চাকাঙ্ক্ষা হতে পারে, কিন্তু আসল স্বাধীনতা নয়। কেউ হয়তো ভূমি সমান্তরাল সমতলে এক্স অ্যাক্সিস বরাবর ট্রেডমিলে মারাত্মক গতিতে দৌড়ে চলেছে, গায়ের ঘাম ঝরিয়ে পুরো শক্তি ক্ষয় করছে, আর ওখানকার ড্যাশবোর্ড বা মিটার দেখাচ্ছে যে আপনি এক্স কিলোমিটার পথ পেরিয়ে এসেছেন। কিন্তু বাস্তব সত্য হলো যে মানুষটা ১ ইঞ্চিও জায়গা থেকে নড়েনি। তাই এটা কিন্তু মোটেও সত্যিকারের ভারতীয় দৃষ্টিভঙ্গি নয়। আর যারা নিজেদের জন্মভূমি ছেড়ে বেরিয়ে পড়েছ, পড়াশোনা আর তারপর ব্যক্তিগত ও পেশাগত উন্নতির খোঁজে মহাসমুদ্র পার হয়ে উড়াল দিচ্ছ, ডানা মেলার প্রকৃত অর্থ যে কি তা বোঝা আমাদের সবার জন্যই খুব জরুরি। কারণ হ্যাঁ, তোমরা এখানে এসেছ এবং জীবন থেকে আরও অনেক কিছু পেতে চাও। কিন্তু এখানে আসার পর আমি আমাদের সবাইকে একটি প্রশ্ন মনে মনে করার আহ্বান জানাচ্ছি। আমরা কি সত্যিই ডানা মেলে উড়ছি, নাকি কেবল দ্রুত দৌড়ে যাচ্ছি? এটা নিজেদের জিজ্ঞেস করার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তফাৎটা হলো, দ্রুত দৌড়ানোর ক্ষেত্রে তুমি হয়তো খুব দ্রুত হতে পারো, তুমি উচ্চাকাঙ্ক্ষী হতে পারো, এমনকি তোমার গতি প্রতিনিয়ত বাড়তেও পারে, কিন্তু তবুও কোনো স্বাধীনতা নয়। সেটা মোটেই স্বাধীনতা নয়। প্রকৃত স্বাধীনতা যা মূলত ডানা মেলা থেকে আসে। আর এটাই এমন একটা বিষয় যা আপনি আমাকে বলার জন্য একটা প্রসঙ্গ হিসেবে দিয়েছেন। সেই আসল স্বাধীনতা লুকিয়ে রয়েছে নিজেকে গভীরভাবে জানার মধ্যে, এবং তোমার নিজের সামাজিক বা মানসিক বন্ধনগুলো ঠিক কোথায় কোথায় রয়েছে তা চেনার মধ্যে। এটা কি খুব স্পষ্ট নয় যে নিজেদের শেকল, হাতকড়া আর পায়ে থাকা বেড়িগুলো ঠিক কোথায় আছে তা অত্যন্ত সততার সাথে এবং খুব নিখুঁতভাবে আগে না দেখে আমরা কিন্তু ডানা মেলে ওড়া বা স্বাধীনতার কথা বলতে পারি না। আমি কোন কোন উপায়ে বন্দী হয়ে আছি তা যদি আমি নিজে নাই বা জানি, তবে স্বাধীনতার শব্দটা সম্পূর্ণ অর্থহীন এবং কিছুটা হাস্যকর থেকে যায়। তাই ভারতবর্ষ আমাদের ঠিক এই কাজটাই করার আহ্বান জানায়। ভারত বলে, হ্যাঁ, সবার আগে নিজের ভেতরে প্রবেশ করো, তোমার মনের ভেতরে প্রবেশ করো, তোমার সীমাবদ্ধতাগুলো ঠিক কোথায় তা খুঁজে বের করো। আর সেই সীমাবদ্ধতাগুলোকে যখন তুমি চিনতে পারবে, তখন তুমি দেখবে যে কেবল স্পষ্টভাবে দেখতে পাওয়া আর অনুসন্ধানের সামনে সেই সীমাবদ্ধতাগুলো আর টিকতেই পারছে না। তো আমরা গতির কথা বলছি। উপনিষদের এমন একটা সুন্দর শ্লোক রয়েছে যা এই গতির কথাই বলে। সেখানে বলা হয়েছে, असतो माँ
অসৎ থেকে, ওই সমস্ত কিছু থেকে যা মিথ্যা। ततो मा सतगमय তারপর तमसो मा ज्योतिर्गमय আর তারপরে मृत्योर्मा अमृतम गमय। তো বুঝতেই পারছেন এখানে একটা গতি কথা বলা হয়েছে, আর আপনারাও তো গতি চান, আর সেই কারণেই আপনারা ডানার কথা বলছেন। ডানার সাথে তো গতির একটা গভীর সম্পর্ক আছে, তাই না? আর ঠিক এই গতিটাই ভারতও তার নিজের মানুষদের এবং সমগ্র বিশ্বকে উপহার দিতে চেয়েছে। নিজের অন্ধকার থেকে সরে এসে আলোর দিকে এগিয়ে যাও। আপনার এই চলা মানে তো মহাদেশ থেকে মহাদেশে নিজের অন্ধকারকে ছড়িয়ে দেওয়া হতে পারে না। আর এটা কিন্তু খুব সহজেই হতে পারে, এমন ঘটনা আপছাড়ি ঘটে থাকে। একইভাবে এমন সমস্ত কিছু থেকে সরে আসুন যা প্রতিদিন আপনাকে ভেতর থেকে ভয় দেখায় এবং তিলে তিলে মেরে ফেলে। আমাদের জমে থাকা ভয়গুলো, পুরনো ক্ষতগুলো, আমরা যে অপমানগুলোকে নিয়ে সারাক্ষণ তটস্থ থাকি, আমাদের নিরাপত্তাহীনতাগুলো, তাই না? তাই সেই সমস্ত বিষয়গুলো থেকে সরে এসে এমন কিছুর দিকে এগিয়ে যান যা আপনার বাইরের এলোমেলো পরিস্থিতির কাছে কখনো দুর্বল নয়। আর ভারত ঠিক এইভাবেই আপনাদের পথ চলতে এবং এই উপলব্ধির ভেতরে প্রবেশ করার আহ্বান জানায়, তাই না? আর যেহেতু আমি উপনিষদ থেকে উদ্ধৃতি দিলাম, তাই আরও একটা কথা আমার মনে পড়ে গেল। উপনিষদে বলা আছে, उत्तिष्ठत जाग्रत प्राप्य वरान्य बोधत। তাই না? তাই না? মানে ওঠো, জাগো এবং তাদের কাছে যাও যারা তোমাকে শিখতে সাহায্য করতে পারেন। শেখাই হল আসল উদ্দেশ্য। যে কোনো রকমের গতির একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত শেখা। সেটা তোমার ভারত থেকে যুক্তরাজ্যে আসার এই যাত্রা রূপ গতি হতে পারে, কিংবা গোটা জীবনের সেই সার্বিক গতি হতে পারে যাকে আমরা জীবন বলে ডাকি। শেখাই হল আসল উদ্দেশ্য। তাই এখানে আমার দায়িত্ব হল আমাদের এই সুন্দর শব্দগুলোকে বোঝা, আর আমাদের যে ভারতীয় শিকড় ও সম্পর্কগুলো রয়েছে তার গভীরে সত্যি প্রবেশ করা। আমরা যেন বুঝতে পারি আসল ভারতীয়ত্ব আসলে কি, আর আমরা যদি তা গভীরভাবে বুঝতে পারি তবে আমরা এই পৃথিবীকে কেবল অন্ধ প্রতিযোগিতা না দিয়ে প্রকৃত শান্তি উপহার দিতে পারব। পৃথিবীর কাছে তো এমনিতেই অন্ধ প্রতিযোগিতার কোনো অভাব নেই। ভারত যা দিতে পারে তা হলো এর চেয়েও বড় কিছু, এর থেকেও বর্ণনাতীত কিছু। আর আজকের এই বিকেলের মূল বার্তা ঠিক এটাই। ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো স্যার, আপনি সত্যি ধন্যবাদ, দুর্দান্ত। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। অন্ধকারের মধ্যে আলোর দিশা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সৌভাগ্য, এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। আমার সৌভাগ্য, আমার সৌভাগ্য। অনুপ্রেরণাদায়ক একটি মুহূর্ত ছিল। আমি কি একটা ছবি তুলতে পারি? আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আমি আধ্যাত্মিকতা ও হিন্দু ধর্ম খুব গভীরভাবে ফলো করি। আমি উদয় আচার্যজি, খুব ভালো লাগলো। আপনার সাথে দেখা হয়ে অত্যন্ত আনন্দিত হলাম। আপনার আধ্যাত্মিক ভাবধারা এবং আপনি যে কাজটা করছেন তা সত্যিই চমৎকার। আজকের এই এআই ও কোয়ান্টাম প্রযুক্তির যুগে বিশ্বকে আগামী দিনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো আধ্যাত্মিক নেতাদের মধ্যে আপনি অন্যতম। লর্ড নাগরাজু হলেন হাউস অফ লর্ডসের সর্বকনিষ্ঠ সদস্যদের অন্যতম একজন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, প্রযুক্তিবিদ এবং এআই পলিসি ল্যাবসের প্রতিষ্ঠাতা। আচার্যজি আসুন আমরা ঘুরে দেখব। এটি একটি কূটনৈতিক, যাই বলুন না কেন, কূটনৈতিক আদান প্রদান। জাহাঙ্গীর ১৬১২। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তাকে একটি ঘড়ি উপহার দেওয়া হয়েছিল, আর সেটাই তৎকালীন ভারতীয় ইঞ্জিনিয়ারিং এবং ব্রিটিশ ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পার্থক্যের একটি বড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছিল। এমনকি এই পার্লামেন্টের ভেতরে যা কিছু ঘটছে তাও আপনি আমাদের থেকে বেশিই জানেন।
আমরা দুজন কি একসাথে একটি ছবি তুলতে পারি? অবশ্যই। আগে আমরা দুজন তুলে নিই, তারপর সবাই মিলে তুলি। লেডিজ এন্ড জেন্টলম্যান, অত্যন্ত আনন্দের সাথে আপনাদের সবাইকে জানাচ্ছি যে আচার্য প্রশান্তজি আমাদের মাঝে পুনরায় উপস্থিত হয়েছেন, আর এখন আমরা তার সাথে প্রশ্নোত্তরের একটি পর্ব শুরু করতে যাচ্ছি। আমি বিশ্বাস করি এই আলোচনা ও প্রশ্নোত্তর পর্বটি অত্যন্ত অর্থপূর্ণ এবং প্রাণবন্ত হবে। যাদের যাদের প্রশ্ন রয়েছে, অনুগ্রহ করে একে একে প্রশ্ন করুন। চলুন শুরু করা যাক। সবাইকে অনেক ধন্যবাদ। আমি আচার্য প্রশান্তজিকে বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য। হ্যালো, আপনি খুব সুন্দরভাবে বলেন যে আমাদের কিভাবে কর্মের ফল থেকে আলাদা থাকতে হবে, তবুও কাজ করে যেতে হবে। কিন্তু আমাদের সামনে যখন এই প্রশ্ন আসে যে আমরা আশাবাদী হব নাকি হতাশাবাদী হব, তখন এটাকে একটা আলাদা প্রশ্ন বলে মনে হয়। আর আজ বিকেলে আমি অনেকের সাথে কথা বলেছি যে আমরা এখন এই বিশ্বকে ঠিক কিভাবে দেখছি, বিশেষ করে তাই নিয়ে। কিন্তু এই পৃথিবীতে কাজ করা আর নিজের কাজের ফলের সাথে যুক্ত না থাকা এবং আসক্তিহীন হয়ে কাজ করা, এর মাঝে আশা, নিরাশা কিংবা বাস্তবতার মতো বিষয়গুলো ঠিক কোথায় এসে পড়ে? কোথাও না, একদম কোথাও না। দেখুন, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আমি বড়জোর আমার সমস্ত সত্যকে আপনাদের সামনে উজাড় করে তুলে ধরতে পারি। আমার ক্ষমতা বা আমার একছত্র অধিকার কিন্তু ঠিক এইটুকুই, তাই না? আপনি কতটুকু গ্রহণ করছেন তার উপর কি আমার কোনো নিয়ন্ত্রণ থাকা সম্ভব? আমি কি আপনাকে বাধ্য করতে পারি আমার কথা মেনে নিতে? আমার দায়িত্ব হল সত্যকে একদম স্পষ্টভাবে মেলে ধরা। আর আমার দায়িত্বের সীমা ঠিক এই পর্যন্তই, তাই তো? এরপর কি ঘটবে সেটা ঠিক করার দায়িত্ব আপনাদের সবার, এই মহাবিশ্বের। তাই নিজের কাজের ফল ঠিক করার আমি কে? আমার কাজ হল নির্মম সততার সাথে নিজেকে প্রকাশ করা, অথবা একজন মানুষের পক্ষে যতটুকু সম্ভব ততটা উজাড় করে দেওয়া। আমার দায়িত্ব কেবল এইটুকুই। আমি তো ঈশ্বর সেজে বসতে পারি না আর বলতে পারি না যে ঠিক আছে, আমি ভবিষ্যৎ বদলে দেব। আমি কাজ করছি মানে এর থেকে দারুণ কিছু একটা বের হয়ে আসবেই, তাই আমি খুব আশাবাদী। আশাবাদী হওয়ার মতো আমি কে? আমার কাজ হল নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করা এবং একদম সততার সাথে সিদ্ধান্ত নেওয়া। সততার সাথে নিজের সর্বস্বটা দিয়ে কাজ। তারপর যা ঘটার ঘটবে তা নিয়ে আশাবাদী হওয়ার আমি কে? আর তা নিয়ে হতাশাবাদী বা কেন হতে যাব? এই দুটোর যে কোনো একটা হতে গেলেই আমাকে এই বর্তমান মুহূর্তটা থেকে মনোযোগ সরাতে হবে আর অযথা ভবিষ্যতের কল্পনায় লাভ দিতে হবে, তাই না? আর এরপর কি ঘটতে চলেছে তা ভেবে ভেবে এখানে সেখানে মনকে অনর্থক ঘুরে বেড়াতে দিতে হবে। আপনি কি এই পুরো ব্যাপারটা বুঝতে পারছেন? আশাবাদ আর হতাশাবাদ দুটি আসলে ভবিষ্যৎ নিয়ে কথা বলে। আর আমাকে যদি ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয় তবে হাতের কাছে যা আছে তা উপেক্ষা করতে হবে, তাই না? আর সেটা তো একটা সমঝোতা করা হয়ে যাবে, বলা ভালো এক ধরনের বিশ্বাসঘাতকতা করা হবে, যা সম্পূর্ণভাবে আমার মনোযোগ দাবি করে তার প্রতি এ এক চরম অখণ্ডতা বজায় না রাখা। আমি কেন এর প্রতি অবিশ্বস্ত হতে যাব আর ওই অদেখা ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হতে যাব? যেমনটা আপনি এইমাত্র বললেন যে ফলের প্রতি কোনো আসক্তি রাখা যাবে না, তাই তো? ওই যেমন কর্ম করে যাও, ফলের ওপর অধিকার নেই, তাই না? কিন্তু আমি কিভাবে কোনো ফলের আশা না রেখে কাজ করার অনুপ্রেরণা পাব? যখন সেই কাজটা নিজেই খুব সুন্দর, যেমন তোমার এই প্রশ্নটার উত্তর দেওয়ার থেকে আমি আর কি বা ফল আশা করতে পারি? কিন্তু এই উত্তরটা দেওয়া এত বেশি গুরুত্বপূর্ণ, তাই আমি এটা করে যাচ্ছি। এই অনুপ্রেরণাটুকু কি যথেষ্ট নয়?
আসল গুরুত্বপূর্ণ বিষয় হলো এই জিনিসটা, এই মুহূর্তটা, এই পরিবেশটা, এই প্রশ্নকর্তা আর তার তীব্র কৌতূহল। আর আমাকে এই মঞ্চটির দায়িত্ব দেওয়া হয়েছে এমন কিছু করার জন্য যা এখানকার শ্রোতারা মনে করেন যে আমি হয়তো করতে পারি, আর এটুকুই যথেষ্ট। আমি কে? ভবিষ্যৎকে মন থেকে কল্পনা করা, তার হিসাব মেলানো, আর তাই নিয়ে খুব আনন্দিত বা বিষণ্ণ বোধ করার মতো। তুমি আমার উত্তর কিভাবে গ্রহণ করছো তা আমি জানি না, আর তা নিয়ে আমার কোনো চিন্তাও নেই, কারণ আমি পুরো মন দিয়ে উত্তর দেওয়ার মধ্যে ডুবে আছি। হ্যাঁ, আমি তোমার দিকে তাকাচ্ছি। হ্যাঁ, তোমার বডি ল্যাঙ্গুয়েজে কিছু দেখতে পেলে আমি সেগুলোর প্রতিক্রিয়াও জানাচ্ছি। হ্যাঁ, আমি সেটা করছি, কিন্তু শেষ পর্যন্ত তুমি আমার কথা মেনে নিচ্ছ কি নিচ্ছ না তার ওপর আমার বিন্দুমাত্র নিয়ন্ত্রণ নেই, তাই না? আর তা নিয়ে আমি কেন অনর্থক মাথা ঘামাতে যাব? আমি এই একই উদাহরণ দিয়ে কথা বলে যাচ্ছি কারণ তুমিও প্রশ্নটা চালিয়ে যাচ্ছ। আমি কেন অহেতুক মাথা ঘামাতে যাব? আর আমি যদি সত্যিই মাথা ঘামানো শুরু করি, তবে আমার যা বলার আছে তার সত্যতার সাথে কি আমি সমঝোতা করে ফেলব না? আমি যদি ভেবে ব্যাকুল হতে শুরু করি যে তুমি আমার কথাগুলোকে কিভাবে গ্রহণ করবে, তবে তুমি কি এখনো এই একই মানুষকে পাবে? শব্দগুলো কি এখনো সেই উৎস থেকে বেরিয়ে আসবে, নাকি সেগুলোর তীব্রতা কমে ফিকে হয়ে যাবে? গ্রাহকের চাহিদা অনুযায়ী সেগুলোকে কি বদলে পাল্টে সাজানো হবে? তোমরা কি নিজেদের মনের মতো সাজানো সত্য চাও? সত্যিই চাও? তোমরা কি নিজেদের প্রত্যাশা অনুযায়ী কাটছাঁট করা সত্য চাও, যাতে তোমরা এই মহাবিশ্ব আর আগামী শতাব্দী নিয়ে আশাবাদ অনুভব করতে পারো? আপনি আইআইটি থেকে ব্যাচেলর গ্র্যাজুয়েশন শেষ করেছেন, তারপর আইআইএম থেকে মাস্টার্স করেছেন। দর্শনের পথে যাত্রা করার পেছনে আপনাকে কোন বিষয়টি প্রভাবিত করেছিল? ঠিক কী পরিবর্তনের কারণে আপনি সেই জীবনটা ছেড়ে এলেন? আর আমি এটাও জানতে পেরেছি যে আপনি ইউপিএসসি পরীক্ষাতেও সাফল্য পেয়েছিলেন। এটা সত্যি একটা অসাধ্য সাধন করার মতো কাজ। ভারতীয় সন্তানদের জন্য যা 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 স্বপ্ন দেখা সম্ভব, আপনি তার প্রতিটি বক্সে টিকচিহ্ন লাগিয়েছেন। আইআইটি, আইআইএম, ইউপিএসসি। এই পরিবর্তনের কারণ কি ছিল? খুব সংক্ষেপে যদি আপনি বলেন তবে খুব ভালো হয়। ধন্যবাদ। তো এই নদীর নামটা কি? টেমস। টেমস। এটি যেসব অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে তার কয়েকটি নাম কি বলা যাবে? প্রচুর জায়গা, তাই না? তো এই টেমস নদীর ভেতরে ঠিক কি পরিবর্তন এসেছিল? এমন কোনো বিশেষ আলোকপ্রাপ্তি ঘটেছিল যে এটি এ থেকে বিতে স্থানান্তরিত হল, তারপর বি থেকে সিতে, এবং তারপর ডিতে? কিছুই না। গঙ্গা আমার সবসময়কার উদাহরণ, কিন্তু আমরা যেহেতু এখন এখানে টেমসের তীরে রয়েছি, তাই সেটা হয়তো। আপনি গঙ্গার কথা বলতেই পারেন। তো গঙ্গার ভেতরে ঠিক কি পরিবর্তন এসেছিল? ঋষিকেশ থেকে হরিদ্বার, তারপর কানপুর, প্রয়াগ, পাটনা এবং অবশেষে বাংলা পর্যন্ত আসার পথে তার মনে কি নতুন উপলব্ধি এসেছিল? তার ভেতরে কিন্তু কোনো পরিবর্তন আসেনি। একটি নিরবিচ্ছিন্ন যাত্রা, এবং এর কেন্দ্রও একটি, তাই না? কেবল যখন তুমি জীবিত আছো, এই শরীরে অবস্থান করছো, তখন তোমার চারপাশের এই জগৎটা প্রতিনিয়ত পরিবর্তনশীল ও গতিশীল। ফলে একদিন হয়তো তোমাকে আইআইটিতে দেখা যাবে, তার পরের দিন আইআইএমে, তারপর কোনো কর্পোরেট চাকরিতে, কখনো উদ্যোক্তা হিসেবে, কখনো শিক্ষক হিসেবে, কখনো বা ব্যবস্থাপক হিসেবে, আর কোনো দিন হয়তো টেনিস কোর্টে। মূল কেন্দ্রটা কিন্তু একই থেকে গেছে। আর সেই কেন্দ্রটা ঠিক কি বলেছে? সেই কেন্দ্রটা বলেছে, তুমি জানো, আমি জানি না, আর আমি কিছু জানি বলে দাবি করে নিজেকে নিজে ধোকাও দিতে পারি না। মূল কেন্দ্রটা ঠিক এটাই, এমন একটা কেন্দ্র যার পক্ষে নিজেকে প্রতারিত করা সবসময়ই খুব কঠিন ছিল। এমন একটা কেন্দ্র যা হয়তো কখনো কখনো জেনে শুনে অসৎ হওয়ার চেষ্টা করেছে, কিন্তু তা উপভোগ করতে পারেনি। তাই উদাহরণস্বরূপ, আইআইটির পর কোনো টেক রোল নিয়ে আমি কিভাবে সন্তুষ্ট থাকি বলুন, যখন চারপাশে সফটওয়্যার ইন্ডাস্ট্রির তীব্র জোয়ার উঠছিল, আর আমার ব্যাচের বাকি সহপাঠীদের মতো আমিও একটা সফটওয়্যার জব পেয়েছিলাম। কিন্তু আমি যখন দেখতে পাচ্ছি যে আমার নিজের ভেতরে আর চারপাশে এমন অনেক কিছু রয়েছে যা নিয়ে আরও কাজ করা দরকার, যা সমাধান করা দরকার, আর যখন এই পৃথিবীর রূপটা আমার পছন্দ হচ্ছে না, মানুষের জীবনযাপনের ধরনটা আমার ভালো লাগছে না, নিজের ভেতরের অবস্থাও আমার ভালো লাগছে না, তখন আমি কিভাবে নিজের মনকে বুঝিয়ে সেখানে ধরে রাখব? কিভাবে নিজের মনকে বাধ্য করব যাতে আমি কেবল একটা টেক ক্যারিয়ার আঁকড়ে ধরে না বসে থাকি? আমার এমবিএ করার পরেও ঠিক একই ঘটনা ঘটেছিল। আমার এমবিএ শেষ করার পর আমি আসলে 3টা প্রতিষ্ঠানে কাজ করেছিলাম। এমন নয় যে আমি খুব তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি প্রতিটি ক্ষেত্রকে যথাযথ সুযোগ দিচ্ছিলাম।
কিন্তু যেগুলো আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম সেগুলোকে না দেখার ভান করি কিভাবে, যেগুলো স্পষ্টভাবে শুনতে পাচ্ছিলাম সেগুলোকে না শোনার ভান করতে নিজেকে বাধ্য করি কিভাবে। তাই মূল কেন্দ্রটা একই থেকে গেছে আর আমি কেবল সামনের দিকে এগিয়ে গেছি। चरैवेति चरैवेति এটাই তো বেদান্ত। আর আজ আমি এখানে আছি, কাল কোথায় থাকবো আমি জানি না। গঙ্গা হয়তো অবশেষে সাগরে গিয়ে মিশবে, অথবা হয়তো গঙ্গা একদিন আবিষ্কার করবে যে সেই মহাসমুদ্রটা তো এতকাল ধরে তার নিজের ভেতরেই লুকিয়েছে। নমস্কার আচার্যজি, আমি আপনার একজন বড় ভক্ত। তো আজকে আমার প্রশ্নটি হলো, এটি আসলে এর আগে এক ম্যাম আপনাকে ভোগ বা কনজাম্পশন নিয়ে যে প্রশ্নটা করেছিলেন আর আপনি যে উত্তর দিয়েছিলেন তারই একটা ধারাবাহিক অংশ। তবে আমার বিষয়টা কিছুটা আলাদা। এটা অনলাইন কন্টেন্ট ব্যবহারের ক্ষেত্রে ভোগের প্রশ্ন। আমরা প্রতিদিন প্রচুর জঞ্জাল বা আবর্জনা গিলে চলি। কেন এটাকে আবর্জনা বলছি তা বোঝাতে একটা উদাহরণ দিই। আমি ভারত পাকিস্তান বিষয়ক প্রচুর জিনিসপত্র ইন্টারনেটে দেখি, আর আপনারা তো জানেনই যে সেই সমস্ত বিষয় মাঝে মাঝে একদম অন্য দিকে চলে যায়। কিন্তু তবুও সেগুলো দেখতে আমার ভীষণ আগ্রহ তৈরি হয়, খুবই আগ্রহ হয়, কারণ আমি একজন দেশপ্রেমিক। কিন্তু একই সাথে ওই জিনিসগুলো দেখার পর আমার ভেতরে মারাত্মক মানসিক চাপ তৈরি হয়। শুধুমাত্র ভারত পাকিস্তান সংক্রান্ত বিষয় নয়, তবে ভারত পাকিস্তান ছাড়াও আরও অন্যান্য জিনিস যা অ্যালগোরিদম আমার স্ক্রিনে ঠেলে দেয়, সেগুলো আমাকে প্রচণ্ড মানসিক চাপ দেয়। তো কিভাবে এটা এড়িয়ে চলা যায়? নাকি আমাদের এটা বন্ধ করতে কিছু করা উচিত? কিন্তু এই মানসিক চাপ তো পরে আসছে। সেই নির্দিষ্ট মুহূর্তে থাকে কেবল ডোপামিন। সেই মুহূর্তে দাঁড়িয়ে কি তুমি এই প্রশ্নটা করতে? হ্যাঁ, যখন তুমি স্ক্রোল করছো সেই মুহূর্তে কি এই প্রশ্ন মনে আসবে? না। এমনকি যদি সেই মুহূর্তে এই প্রশ্নটা করার বা তার উত্তর পাওয়ার সুযোগও হাতের কাছে থাকে, ধরা যাক তুমি ওপরের দিকে স্ক্রোল করছো আর মাঝখানে আমার একটা ভিডিও ভেসে উঠল। সারা সোশ্যাল মিডিয়া জুড়েই তো আমি আছি, তাই না? আর সেই ভিডিওতে হয়তো তোমার এই নির্দিষ্ট প্রশ্নটারই উত্তর রয়েছে। তবুও কি তুমি সেই ভিডিওটা দেখবে? খুব কম সম্ভাবনা, প্রায় অসম্ভব। কারণ সেই বিশেষ মুহূর্তে ওই জিনিসটা যাই হোক না কেন, সেটা ভারত পাকিস্তান বা তুমি যেটাকে আবর্জনা বললে, তোমার কাছে সেটা আবর্জনা নয়, সেটা খাবার। একদম জিভে জল আনা এক উপাদেয় পদ। কেবল পরবর্তীতে যখন তোমার পেট খারাপ হয় আর জীবনটা ওলটপালট হতে শুরু করে, তখন তুমি এসে বলো বাজে আবর্জনা ছিল। পরে আর পরবর্তীতে গিয়ে জ্ঞান গাম্ভীর্য দেখানো তো খুব সহজ কাজ। ঘটনার শেষে ভেবে দেখলে আমরা সবাই যেন এক একজন দার্শনিক। সবাই দার্শনিক। কিন্তু কিভাবে ওটা এড়ানো যায়? সেই মুহূর্তে, সেই নির্দিষ্ট মুহূর্তে, মানে আমি সত্যিই নিজেকে পাল্টাই? কেবল সেই মুহূর্তে। আর মনে রেখো, সেই একটি মুহূর্তে এসে কিন্তু আর কিছুই বদলানো সম্ভব নয়। কারণ সেই মুহূর্তটা আসলে তোমার জীবনের সবকটি মুহূর্তেরই একটা প্রসারিত রূপ মাত্র। তোমার ভেতরে যে আসল চালক বসে আছে সে তো একই রয়ে গেছে। তাই তোমার এই প্রশ্নটা নিজেই নিজের উত্তরকে নস্যাৎ করে দিচ্ছে। তুমি আসলে বলছো আমি আমার জীবনের কেবল একটা বিশেষ অংশকে শুধরে নিতে চাই। রাত 1টা বাজে কিংবা 2টো বাজে আর আমি সব আবর্জনা গিলে চলছি, আর আমি শুধু এই সমস্যাটার সমাধান চাই। কিন্তু কখনোই সম্ভব নয়, কারণ তুমি তোমার জীবনের বাকি অন্য সব কটি দিককে তেমনই রেখে দিতে চাইছো। তুমি মনে মনে ধরে নিচ্ছ যে রোগটা কোনাতেই লুকিয়ে আছে। না, রোগটা তো একদম কেন্দ্রে জড়িয়ে রয়েছে। রাত 1টার ওই মুহূর্তটা আসলে সারাদিনের 24 ঘন্টার একদম খোলা রূপ মাত্র, আর তা নির্ধারণ করে তোমার ভেতরের মূল কেন্দ্রটা। তাই তোমাকে সারাক্ষণ নিজের ওপর নজর রাখতে হবে। তোমার বাসনা, সম্পর্ক, বিশ্বাস, আশাগুলো দেখতে হবে, বুঝলে? আর যখন তুমি তা করবে, অজান্তেই তোমার রাতের কাজগুলো বদলে যাবে। রাতকে দিন থেকে আলাদা করা যায় না মশাই। সারাক্ষণ সচেতন থাকো, তাহলে রাত বদলে যাবে, সবই বদলে যাবে। আংশিক কোনো সমাধান হয় না, তুমি জানো কি? তা না হলে সমস্যা হৃৎপিণ্ডে, আর তুমি হাতে ব্যান্ডএইড লাগাচ্ছ। এতে কাজ হবে না। সান্ত্বনা মিলতে পারে, কিন্তু আমি কি সান্ত্বনা দিতে এসেছি? না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। গত কয়েক বছরে
বিশেষ করে শেষ 3 থেকে 4 বছরে আমরা দেখেছি যে প্রচুর ভারতীয় শিক্ষার্থী বুক ভরা নানা স্বপ্ন আর পারিবারিক প্রত্যাশার বোঝা নিয়ে এখানে পড়তে আসে। কিন্তু যখন তারা নিজেদের সেই লক্ষ্যগুলো পূরণ করতে পারে না, তখন আমরা এমন কিছু অত্যন্ত দুঃখজনক আর মর্মান্তিক ঘটনা ঘটতে দেখি যা তাদের কোনোভাবেই করা উচিত নয়। এরপর কি ঘটবে সেটা তো পরের কথা, কিন্তু এই চরম আর মারাত্মক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আমরা শিক্ষার্থীদের ঠিক কী বলবো? আর বিশেষ করে যুক্তরাজ্যের এই মাটিতে থাকা প্রচুর সংখ্যায় ভারতীয় তরুণ শিক্ষার্থী যারা নিয়মিত আপনাকে ফলো করে, তাদের জন্য আপনার বার্তা ঠিক কী হবে? জীবনে জীবনের চেয়ে বড় আর কিছুই নেই। ব্যাস, এসবই কেবল জিনিসপত্র, আর জিনিসপত্রগুলো খুব এলোমেলোভাবেই চলাফেরা করে। আমরা জোর দিয়ে বলতে ভালোবাসি যে সব কিছু আমাদের পরিকল্পনা বা কোনো ঐশ্বরিক নিয়মে ঘটছে। আমরা এইভাবে ভাবতে পছন্দ করি, কিন্তু বাস্তবতা তা নয়। আসল সত্যি হলো জিনিসগুলো বেশ এলোমেলোভাবেই ঘোরে, আর ওগুলো জীবনের সাধারণ বস্তুমাত্র। অহংকারের কাছে ওগুলো গুরুত্বপূর্ণ মনে হয়, কেবল এই আশায় যে ওই কয়েকটা জিনিস ভেতরের শূন্যতা ভরিয়ে দেবে, আপনাকে পুরোপুরি তৃপ্ত করবে। তাই ওসব বস্তু থেকে মানুষ এত প্রত্যাশা বাড়ায়, আর যখন সেগুলো পাওয়া যায় না, তখন মনে হয় জীবন থেকে যেন সব হারিয়ে গেল। তবে সত্যিটা এটাই, অস্বস্তিকর। ও মজার বিষয় হলো, ওগুলো পেয়ে গেলেও আপনি হয়তো সমান কষ্টেই থাকতেন। তাই সেই অর্থে কোনো সুযোগ হারানোর ক্ষতি বলে কিছু নেই, আফসোস করার মতো তেমন কিছু নেই, তাই না? আপনি যে বস্তুর দিকেই তাকান না কেন, সেগুলো তো কেবলই বস্তু, এই বিশাল মহাবিশ্বের ছোট্ট ছোট্ট কিছু অংশ মাত্র। হ্যাঁ, আমরা প্রত্যাশা বেঁধে নিই, আমরা ভাবি ওটা পেয়ে গেলে হয়তো আমি ভেতর থেকে পরিপূর্ণ হয়ে যাব। ওখানে পৌঁছাতে পারলে জীবনে কত বড় বড় ঘটনা ঘটে যাবে। আপনি ইতিমধ্যে যা যা অর্জন করেছেন, সেগুলোর দিকে একবার তাকিয়ে দেখুন তো, সেগুলো কি আপনাকে মুক্ত করতে পেরেছে, নাকি সেই একই খালি ভাব বয়ে বেড়াচ্ছেন? আর আগের সমস্ত সাফল্য যদি আপনাকে এমন এক জায়গায় এনে দাঁড় করায় যেখানে আপনি এখনো আরও বেশি কিছু চাইছেন, তবে এর পরের কাঙ্ক্ষিত জিনিসটা না পাওয়ার জন্য এখন আর আফসোস কেন? কারণ আপনি তো আর সবসময় ব্যর্থ হননি, কেউই সবসময় ব্যর্থ হয় না। আমরা সবাই কোনো না কোনো সময়ে আমাদের স্বপ্নের জিনিসটি অর্জন করতে সফল হই। আপনি 10 বার চেষ্টা করেন, 10টা বস্তু পাওয়ার জন্য চেষ্টা করেন, অন্তত একবার তো সফল হন, তাই না? তাই সেই সাফল্য আপনাকে এমন কি দিয়েছে যে এখন আপনি নিজের ব্যর্থতা নিয়ে কান্না জুড়েছেন? মানুষ নিজের ব্যর্থতা নিয়ে কেবল তখনই বিলাপ করতে পারে যখন সে প্রথমত নিজের পাওয়া সাফল্যগুলো নিয়ে এক ধরনের অন্ধ ঘোরের মধ্যে বসবাস করছে, তাই না? যেন সেই সাফল্যগুলো সত্যিই মানুষকে চরম সফল করে দিয়েছিল। সাফল্য যখন সফল হতে পারেনি, যখন নিজের অর্জিত সাফল্যেও তুমি শান্তি পাওনি, তখন আসার কথা হলো নিজের এই ব্যর্থতাগুলোতেও কিন্তু তুমি ব্যর্থ হওনি। তাই হতাশ হয়ে পড়ো না, তুমি ব্যর্থ হওনি। কিন্তু এই কথাটা মেনে নিতে হলে আগে স্বীকার করতে হবে যে নিজের পাওয়া সাফল্যগুলোতেও তুমি সফল হতে পারোনি। তুমি যদি নিজেকে কেবল মিথ্যা সান্ত্বনা দাও আর পিঠ চাপড়ে বলো, ওহ, আমি তো জীবনে কত বড় বড় সাফল্য পেয়েছি, তবে নিজের ব্যর্থতাগুলোর জন্য আফসোস করতেও তুমি বাধ্য হবে। তাই সাফল্যগুলো যখন ভেতর থেকে ফাঁপা, ব্যর্থতাগুলোও ঠিক তেমনই ফাঁপা। সুতরাং মরিয়া হয়ে উঠো না, আর কোনো চরম বা এমনকি আধা চরম সিদ্ধান্ত নিতে যেও না, এর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, কোনো ছাড় না দিয়ে আমরা কিভাবে বাহ্যিক সাফল্য আর ভেতরের শান্তির মধ্যে সামঞ্জস্য রাখব? না, বাহ্যিক সাফল্য কিন্তু ভেতরের শান্তির বিনিময়ে আসে না। এই অক্সফোর্ডে আমি ঈশাবাস্য উপনিষদ নিয়ে আলোচনা করছিলাম। আর এর প্রথম দুটো শ্লোক ছিল,
অত্যন্ত শক্তিশালী ও অর্থবহ। একদম প্রথম দুটো শ্লোক, তো প্রথম শ্লোকটিতে বলা আছে যে তুমি তোমার ইচ্ছামতো ভোগ করতে পারো, তবে ত্যাগের সাথে, অজ্ঞতার ত্যাগের সাথে, যার সহজ অর্থ হল তুমি ভোগ করতে পারো এবং তার কোনো নির্দিষ্ট সীমা নেই, তবে তা হতে হবে জ্ঞানের সাথে। তোমার এই ভোগ যেন জ্ঞান থেকে আসে। তুমি যখন বাহ্যিক বা জাগতিক সাফল্যের কথা বলো, তখন তুমি আসলে আরও বেশি ভোগ করতে সফল হওয়ার কথাই বলছো। তাই উপনিষদ তোমাকে এর পূর্ণ স্বাধীনতা দিচ্ছে। तेन त्यक्तेन भुञ्जीथा। ভোগ করো, ঠিক আছে, তুমি যদি সেটাই চাও তবে ভোগ করো, কিন্তু বোধের সাথে ভোগ করো। বস্তুতগত সাফল্য বা জাগতিক ভোগের সাথে নীতি অনীতির কোনো প্রশ্ন জড়ানো নেই। তুমি এগিয়ে যাও, কিন্তু তুমি যদি নিজের ভেতরের অজ্ঞতার মধ্যে দাঁড়িয়ে ভোগ করতে থাকো, তবে সেই ভোগ পুরোপুরি অপচয় মাত্র, কোনো নৈতিক কারণে নয়, বরং সেই ভোগ তোমাকে তোমার কাঙ্ক্ষিত ফল দিতে ব্যর্থ হচ্ছে বলে। কেউ কেবল ভোগের খাতিরে ভোগ করে না, মানুষ পরিপূর্ণতা পাওয়ার আশায় ভোগ করে, তাই না? কেবল বস্তুটা ভালো বলেই কেউ বস্তুকে বা টাকা পয়সাকে চায় না। মানুষ বস্তুকে চায় কারণ বস্তু মানুষকে পরিপূর্ণতার আশা দেয়। কিন্তু তুমি যদি ভেতরের অজ্ঞতার জায়গা থেকে এই বস্তুর কাছে যাও, আর এই গোটা পৃথিবীটা তো বস্তুময়, এই শরীরটাও তো বস্তু, যা কিছু আছে সবই বস্তু, তবে এই অন্ধকার নিয়ে এগোলে তুমি কিছুই পাবে না, আর তাতে সেই বস্তুটাই ধ্বংস হয়ে যায়। তুমি কোনো গাছের কাছে যেতে পারো আর সেটাকে কুড়াল দিয়ে কেটে ফেলতে পারো, ভেবে যে গাছটা কাটলে তুমি হয়তো বিশেষ কিছু পাবে। তুমি চাইলে এই পুরো গ্রহটাকেই জ্বালিয়ে ছাই করে দিতে পারো, কিন্তু তবুও তুমি ক্ষুধার্তই রয়ে যাবে। তাই এখানে কোনো ভারসাম্যের খেলা তোমাকে খেলতে হবে না। এটা কোনো এটা না হলে ওটা টাইপের ব্যাপার নয়। পুরো বিষয়টা সম্পূর্ণ আলাদা। এটা আসলে উৎসের দিক আর নিচের প্রবাহের দিকের ব্যাপার। প্রজ্ঞা হল সবকিছুর উৎস, যেন এক হিমবাহ, আর সেখান থেকেই জীবনের এই পুরো নদীটা বয়ে চলেছে। আর উপনিষদ আমাদের ঠিক এটাই শেখাচ্ছে, যে তোমার জীবনের সমস্ত প্রবাহ যেন সেই প্রজ্ঞার জায়গা থেকেই বয়ে আসে, আর তার মধ্যে তোমার জাগতিক ভোগও অন্তর্ভুক্ত। নিজের ভোগের ক্ষেত্রে প্রজ্ঞাবান হও, ব্যাস। তোমাকে নিজের ভোগ বা চাওয়াকে চেপে রাখতে বা দমন করতে হবে না, কারণ ভারসাম্য রাখা মানেই তো কোনো না কোনোভাবে জোর করে আটকে রাখা। ঠিক আছে, 100% নয়, শুধু 50%। মেপে মেপে ভোগ করো, না কম করে ভোগ করো। ভালো মেয়ের মতো লক্ষ্মী হয়ে থাকো। 2টো আপেল নয়, 1টা আপেল খাও। 4টে গাড়ি নয়, কেবল 2.5খানা গাড়ি রাখো। না, তোমার বিবেক থেকে যদি সিদ্ধান্ত আসে, তবে তুমি 20টা গাড়িও রাখতে পারো, যদিও সেটার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু যদি সত্যিই তেমন দরকার পড়ে, তবে এগিয়ে যাও। যদি প্রয়োজন হয়, তবে অবশ্যই রাখো। তুমি 20টা গাড়িও রাখতে পারো, 50টা আপেলও খেতে পারো। তোমাকে নিজের ওপর কোনো জোরপূর্বক বাধা চাপাতে হবে না। নিজের কোনো সীমা টেনে নিজেকে আটকে রাখার প্রয়োজন নেই। কোনো বাহ্যিক ধার্মিকতা বা নৈতিকতার গণ্ডি কাটার দরকার নেই। শাস্ত্রের কোনো নির্দিষ্ট নিয়ম মেনে নিজেকে খুব ভালো মানুষ হিসেবে প্রমাণ করারও কোনো প্রয়োজন তোমার নেই। না, একেবারেই নেই। তুমি যা খুশি করতে পারো। তৃতীয় শ্লোকটার কথা বলি, আমি যার উল্লেখ করেছিলাম। তুমি 100 বছর বাঁচো, 100 বছর ধরে বেঁচে থাকো, আর অনবরত কর্ম করে যাও, কিন্তু সেই কর্মটাও যেন আসে তোমার ভেতরের বোধ থেকে। 100 বছর ধরে বাঁচো, 100 বছর ধরে ভোগ করো। আর কাজ সম্পর্কে উপনিষদ কি বলছে জানো? তা বলছে, কর্ম যেন এমন হয় যা তোমার উপর ফলাফলের কোনো দাগ না ফেলে, তোমাকে যেন তা কোনোভাবে স্পর্শ বা লেপন করতে না পারে। যার অর্থ হলো, তোমার কাজের ফলের কথা তোমাকে ভেবে ব্যাকুল হতে হবে না। তোমার ভেতর থেকে আপনা আপনি কাজ বেরিয়ে আসুক, আর তুমি কেবল স্বচ্ছন্দে কাজ করে যাও আর জীবন যাপন করে যাও। অনবরত ভোগ করে যাও। কেবল ভেবে বসো না যে এই ভোগ তোমাকে অসাধারণ বিশেষ কিছু একটা এনে দিতে পারবে। না, একেবারেই তা পারবে না। এরপর বোঝো, এই বাহ্যিক বস্তুর ভোগ তো কেবল একটা দিক, কিন্তু আমরা যখন কিছু ভোগ করি, সেটা কিন্তু মূলত মনস্তাত্ত্বিক, কেবল বাহ্যিক নয়। তুমি নিজের মানসিক তৃপ্তির জন্য সেই বস্তুকে ব্যবহার করছো। বস্তুর সাথে বস্তু যোগ করলে আরও বেশি বস্তুই পাওয়া যাবে, যা একদম স্বাভাবিক। কিন্তু বস্তুর সাথে মনকে যোগ করলে সেখান থেকে কখনোই তৃপ্তি আসবে না। এটি এক ধরনের মাত্রাগত অসঙ্গতি, এটি বিষয়ের ভুল মিশ্রণ। তুমি বস্তুগত জিনিসকে এনে আত্মিক জায়গায় যোগ করছো আর আশা করছো তাদের মধ্যে এক দারুণ মিলন বা পরিপূর্ণতা ঘটবে। তা তো হওয়ার নয়, একদম অসম্ভব।
তাই এটা কোনো কৃত্রিম ভারসাম্য রাখার বিষয় নয়। এটা এমন কোনো ভালো মানুষের মতো কথা নয় যে চলুন আমরা সবাই ভালো হয়ে যাই, গ্রিন টেকনোলজি আর ইলেকট্রিক গাড়ি ব্যবহার করি, দুটো গাড়ির মধ্যে একটা না হয় ইভি রাখি। না, একদমই তা নয়, তা নয়। শাস্ত্রগুলো কখনো এরকম বাহ্যিক কোনো নির্দিষ্ট কাজ বা তথাকথিত ভারসাম্য বজায় রাখতে বলে না। অনুগ্রহ করে বোঝো, এগুলো তো কেবল পপ রিলিজিয়ান ব্যালেন্সের মতো ভারী ভারী শব্দ উঠে আসে। প্রকৃত প্রজ্ঞা বা আধ্যাত্মিকতা কোনো ধরনের জোড়াতালি দেওয়া ভারসাম্যের কথা বলেই না। আধ্যাত্মিক শব্দকোষে ভারসাম্য কিংবা সন্তুলন বলে কোনো শব্দের অস্তিত্ব নেই, কোথাও নেই। এটা ভারসাম্যের বিষয় নয়, বরং আপনি আপনার সম্ভাব্য সমস্ত চরমসীমায় পৌঁছাতে পারেন। জীবন এমনই যাতে আপনি প্রতিটি চরমসীমা স্পর্শ করেন। অনুগ্রহ করে চরমসীমায় পৌঁছে যান। আপনাকে নিজেকে গুটিয়ে রাখতে হবে না। লোকধর্ম মূলত এগুলো নিয়েই গঠিত, যা মানুষের কোনো উপকারই করে না। সত্যি বলতে, আমাদের পৃথিবীর অধিকাংশ সংকটের জন্য এই নীতিগুলোই দায়ী, তাই নয় কি? মানুষ ভালো কিছু কাজ করে, সবাই প্রশংসা করে, আপনাকে একেবারে শীর্ষে বসিয়ে দেয়। আর যখন আপনি সেখানে পৌঁছান, তখন মনে হয় যেন আপনি পৃথিবী জয় করে নিয়েছেন। সবাই আপনার জয় গান গাইছে। কিন্তু মানুষ প্রায়শই ভুলে যায় যে আমরা দিন শেষে শুধুই রক্ত মাংসের মানুষ। তাই সেই মুহূর্তে ইগোর একটা বড় প্রভাব চলে আসে। মনে হতে থাকে, আমিই সেরা, আমিই সব জানি। এই পরিস্থিতিতে কিভাবে আমরা ইগো এবং মনের ভেতরে জমে থাকা অতিরিক্ত দূষণকে নিয়ন্ত্রণ করব, কিভাবে ইগো থেকে মুক্ত রেখে ও বিশুদ্ধ থেকে ক্রমাগত ভালো কাজ করে যাব, বা ইগোকে অতিক্রম করব? না, অহংকার বা ইগো এমন কিছু নয় যাকে জয় করা যায়, তাই না? ইগো হলো আমাদের ভেতরের সবচেয়ে প্রথম পরিচালিত শক্তি, সবচেয়ে মূল, সবচেয়ে প্রাথমিক, যার নিচে আর কিছুই নেই, একদম কিছুই নেই। এর মানে ইগোকে জয় করার মতো ভেতরে দ্বিতীয় কেউ নেই। তাহলে কে ইগোকে জয় করবে? ইগোটাই তো চালিকা শক্তি, ইগোটাই তো কর্তা। যখন আপনি বলেন যে আপনি ইগোকে জয় করতে চান, তখন ঠিক কে ইগোকে পরাস্ত করার চেষ্টা করছে? বুঝতে পারছেন বিষয়টাকে? তাই ইগোকে জয় করা সম্ভব নয়, কারণ যে জয় করার চেষ্টা করছে সেই কর্তাটি নিজেই তো ইগো। আর আপনি এভাবে নিজেকে নিজে পরাজিত করতে পারেন না, পারেন কি? সুতরাং ইগো নিজের উপর জয়লাভ করার বা নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে তা ব্যর্থ হতে বাধ্য। আর এটা কোনো সীমাবদ্ধতা নয়, এটাই নিয়ম, এটাই নিয়ম। ইগো বা অহংকে কেবল চিনে নেওয়া যায়, তার রূপটা বুঝে নেওয়া যায়। আর নিজের জন্য ইগো এটুকুই সর্বোচ্চ করতে পারে, সে নিজের দিকে তাকাতে পারে এবং সততার সাথে নিজের চলার পথ ও ধরনটা বুঝে নিতে পারে। সেই অন্তর্নিহিত সততাই হল ইগোর পক্ষে সম্ভব সবচেয়ে বড় কাজ। তারপরও যা কিছু ঘটে তা ইগোর এখতিয়ার বা সীমানার মধ্যে পড়ে না। তাই এরপর ইগোর বিলোপ ঘটবে নাকি কোন দিকে কিভাবে কাজ হবে তা নির্ধারণ করা ইগোর কাজ নয়। আমরা বড়জোর নিজেদের প্রতি সৎ হতে পারি। এবার আসা যাক ভালো কাজ বা সৎকর্মের প্রশ্নে। সংজ্ঞানুযায়ী ভালো কাজ হল সেগুলি যা ক্ষীণ অহংকার থেকে নির্গত হয়, অর্থাৎ সেই ইগো থেকে যা নিজেকে স্পষ্ট দেখে নিয়েছে এবং যার ফলে নিজের আকার ছোট করে এনেছে। সেই দেখার প্রক্রিয়াটি ইগোকে সংকুচিত করে দিয়েছে। আর সেই ন্যূনতম কর্তার কাছ থেকে যে কাজটি নিষ্পন্ন হয় তাকেই বলা যায় সৎকর্ম বা ভালো কাজ। তাই আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু বদলাতে হবে। ভালো কাজ কোনো ইগোকে চেপে রেখে নিয়ন্ত্রণ করে কিংবা জয় করার মাধ্যমে আসে না। ভালো কাজ আসে ইগোকে স্পষ্টভাবে দেখার মাধ্যমে। ইগো নিজেই নিজের সামনে আয়না ধরার সিদ্ধান্ত নেয়। ইগো সততার সাথে নিজের মুখোমুখি হওয়া এবং নিজের আসল উদ্দেশ্যগুলোকে স্বীকার করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর ইগো যখন তা করে, তখন সে ছোট হতে শুরু করে, ক্ষীণ হয়ে আসে। ইগো ক্ষীণ হওয়ার অর্থ কি? সে এতদিন যেসব কৃত্রিম গল্প বয়ে বেড়াচ্ছিল সেগুলো ঝরে পড়ে।
ঝরে পড়ে তার অমূলক উদ্দেশ্য, উচ্চাকাঙ্ক্ষা এবং বিশাল পরিমাণের দুঃখ কষ্ট। ইগো তখন এসব কিছুর ভার থেকে মুক্ত হয়। ইগো ক্ষীণ হওয়ার অর্থ ঠিক এটাই। আর সেই ক্ষীণ বা ন্যূনতম ইগো থেকে যা কিছুই ঘটে তাই মঙ্গলময়, শুভ এবং সুন্দর। আমরা দেখতে পাই যে আমাদের অধিকাংশ তথাকথিত ভালো কাজ আর কিছুই নয়, কেবল নিজেকে তৃপ্ত করার জন্য ইগোর চালচালানো মাত্র। আর ঠিক সেখানেই এই বিষয়টি চলে আসে, দর্শকদের সেই করতালি ও প্রশংসা। আপনি যখন ভালো কিছু কাজ করেন, মানুষ আপনার প্রশংসা করে, আর তা আপনার বেশ ভালো লাগে। কিন্তু মানুষ প্রশংসা করেছে বলেই যে আপনার নিজের কাজ নিয়ে ভালো লাগছে, বিষয়টি আসলে তেমন নয়। সেই কাজটি এমনভাবেই পরিকল্পনা করা হয়েছিল যাতে তা প্রশংসা কুড়োতে পারে। প্রশংসা কোনো আকস্মিক বিষয় ছিল না, প্রশংসাই ছিল মূল অনুপ্রেরণা। আর এই ধরনের প্রেরণা ছাড়া ইগো কিছুই করতে পারে না। আমাকে তো কিছু না কিছু পেতেই হবে, কারণ ইগো সবসময় ক্ষুধার্ত ও অপূর্ণ। যে লোক নিজেই চরম ক্ষুধার্ত, সে কখনো নিঃস্বার্থ কাজ প্রদর্শন করতে পারে না। ক্ষুধার্ত মানুষটি তার এই ক্ষুধা নিয়ে সম্ভাব্য সমস্ত জায়গায় যাবে এবং সম্ভব সবকিছু গ্রাস করার চেষ্টা করবে, তাই নয় কি? তাই আমাদের এটা বলা উচিত নয় যে যোগানটা বাহির থেকে এসেছে কিংবা বাইরের প্রভাব এসে ইগোকে দূষিত করেছে। না, প্রথমে ভেতর থেকে চাহিদাটা এসেছিল, আর যতক্ষণ ভেতরে সেই চাহিদা থাকবে ততক্ষণ বাইরে যোগান তৈরি হতেই থাকবে, যোগান সৃষ্টি হতেই থাকবে, ঠিক তো? তাই ভেতরকার এই চাহিদাটিকে স্পষ্টভাবে চিনে নিতে হবে, আর যে চাহিদাটা জানাচ্ছে তার মুখোমুখি হতে হবে। নমস্কার আচার্যজি, আমাদের কেন্দ্রে আপনাকে স্বাগত জানাতে পেরে একজন রাজনীতিবিদ হিসেবে আমি অত্যন্ত আনন্দিত। আপনি জ্ঞানের বিষয়ে অত্যন্ত বিচক্ষণতার সাথে কথা বলছিলেন এবং বিস্তারিত বোঝাচ্ছিলেন যে আমাদের জ্ঞান ও বিবেকের ওপর ভিত্তি করেই কাজ করা উচিত। কিন্তু একজন রাজনীতিবিদ হিসেবে আমরা সবসময় বিবেকের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারি না, অর্থাৎ কিছু নৈতিক বিচারের ক্ষেত্রে আমরা সঠিক হতে পারি না, কারণ আমাদের সিদ্ধান্তগুলো অনেক সময় দল, নির্বাচনী এলাকা কিংবা দেশের স্বার্থের ওপর নির্ভর করে নিতে হয়, যা হয়তো নৈতিকতার বিচারে ঠিক নয়। তাই একজন রাজনীতিবিদ হিসেবে আমার আসল কর্তব্য ঠিক কোনটা? আমার রাজনৈতিক উদ্দেশ্য ও বিচার বিবেচনা পূরণ করা, নাকি অন্য কিছু? স্যার, দয়া করে আমাকে বলবেন কি? আপনি রাজনীতিতে কেন এসেছেন? রাজনীতিতে এসেছেন তো ভালো কিছু করার জন্যই, তাই না? হ্যাঁ। কেবল আইনগত পথ ব্যবহার করে কোনো বড় কল্যাণ হতে পারে না। আমি এটা বলছি না যে আপনাকে বেআইনি পথ নিতে হবে। ঠিক। আমি বলতে চাইছি কেবল আইন দিয়ে সম্পূর্ণ কাজ হবে না। হ্যাঁ। কেবল আইন প্রণয়নই যথেষ্ট নয়। তাই মূলত আপনার ভেতরে এখানে এমন কিছুর প্রয়োজন যা কোনো বাধা ধরা কাঠামোর ফসল হতে পারে না, কোনো নির্দিষ্ট পদ্ধতি থেকে আসতে পারে না, কোনো নীতি নিয়ম কিংবা কোনো মতাদর্শ থেকেও আসতে পারে না। এটি অত্যন্ত অভ্যন্তরীণ এবং একদম সহজ সরল একটি বিষয়। আমি কি নিজের কাছে সৎ নাকি সৎ নই? আমি কি ভালোবাসাকে স্বীকার করছি নাকি করছি না? বিষয়টাই ঠিক এতটা সহজ। আর এই একটি কথাই আপনাকে সবসময় মনে রাখতে হবে। যখন আপনি বলেন আমি একজন রাজনীতিবিদ, তখন এটা কিভাবে একজন মুদি দোকানদার, একজন নাপিত, একজন চালক, একজন শিক্ষক, একজন অভিনেতা কিংবা একজন বক্সারের চেয়ে আলাদা হতে পারে? অন্যান্য যে কোনো কর্মক্ষেত্রের চেয়ে এটি আলাদা কোথায় বলুন? সুতরাং বিষয়টি কাজের ধরন নিয়ে নয়, কাজটির পেছনের কর্তাকে নিয়ে। আপনাকে নিজের ভেতরের সত্তার কাছে সৎ হতে হবে। এর সোজা অর্থ হলো আপনার নিজের বাস্তব তথ্যগুলোকে যেমন আছে তেমনই দেখা। এর মধ্যে রহস্যময় বা অলৌকিক কিছু নেই। আপনাকে শুধু জানতে হবে যে ভেতরের দিক থেকে আপনি ভয়, অনিশ্চয়তা, রাগ, হিংসা, আশা, অন্ধ আশাবাদ, নানা মতাদর্শ এবং আরও অজস্র জিনিসে পূর্ণ হয়ে আছেন। ব্যাস, এটুকু দেখাই যথেষ্ট। কিছুক্ষণ আগে আপনি ভীষণ বিনম্রভাবে আমার প্রশ্নের উত্তর দিয়েছিলেন যখন আমি আশাবাদ এবং নিরাশাবাদ এবং কাজের ফলের সাথে সাথে এদের সম্পর্কের বিষয়ে প্রশ্ন করেছিলাম। এখন আমার শুধু একটি প্রশ্ন আছে, যা হল আপনি কি কখনো লন্ডন বা স্কটল্যান্ড কিংবা ভারতে কিছু কাজে সত্যি সত্যি অংশ নেওয়ার বিষয়ে ভাবেন? সমস্ত বিশ্বে, বিশ্বজুড়ে, সারা বিশ্ব জুড়ে আপনি শুধু যোগাযোগ করবেন। ওনার কাছে তো ইতিমধ্যেই যোগাযোগের মাধ্যম রয়েছে। তাহলে যেখানেই ভালোবাসার সাথে সেবার একটা টান আছে, অনুগ্রহ করে সেখানে যুক্ত হবে। এই পুরো পৃথিবীটা ভালোবাসা দিয়ে সেবার জন্য আকুতি জানাচ্ছে, তাই নয় কি? তাই এটা শুধু নির্দিষ্ট কয়েকটি জায়গায় সীমাবদ্ধ নয়, পুরো পৃথিবীটাই এখন নিরাময়ের দাবি জানাচ্ছে। তাই নিশ্চয়ই। আর এই নিরাময়ের একটা বড় অংশ পশুপালন, শিল্পভিত্তিক খামার ব্যবস্থার সাথে জড়িত, যা থেকে অনবরত মারাত্মক গ্যাসের নিঃসরণ ঘটছে এবং সৃষ্টি হচ্ছে এই করুণ পরিস্থিতি।
মানুষ যদি একটু অহিংসার কথা ভাবত এবং এই নির্মমতা সত্যিই কমাত, এটি কি কেবল কোনো নেতিবাচক বিষয় যে আমি কি করছি না, নাকি নিজের কি করা উচিত নয় তা সততার সাথে উপলব্ধি করার এক ইতিবাচক দিক? নেতিবাচকও নয়, ইতিবাচকও নয়। অহিংসা হল অহংকার ক্ষীণ হওয়ার এক প্রত্যক্ষ ও স্বাভাবিক ফল। অহিংসা কাজের কোনো বাধা ধরা ধরন নয়। অহিংসা এমন কিছু নয় যা আপনাকে নির্দিষ্টভাবে করতে হবে, আবার অহিংসা এমনও নয় যা করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। এটি জীবনযাপনের কোনো বিশেষ উপায় নয়, কোনো চিন্তার সমষ্টি নয়, কিংবা কোনো নির্দিষ্ট নীতির কঙ্কালও নয়। অহিংসা কোনো করণীয় বা অকরণীয়র ডোজ অ্যান্ড ডোন্টস বিষয় নয়। অহিংসা হল সহজ কথায় অপ্রয়োজনীয় বস্তুহীন এক জীবন, তাই তো? অহংকারের অপ্রয়োজনীয় ভারমুক্ত এক জীবন। আর আপনি আলাদা করে অহিংস হওয়ার চেষ্টা না করলেও সেখানে অহিংসা থেকে যায়। আপনাকে অহিংস হওয়ার কৃত্রিম চেষ্টা চালাতে হয় না, আপনি স্বাভাবিকভাবেই অহিংস হয়ে ওঠেন। হ্যালো, হাই স্যার, আমি নবীন অরুণ এবং আমার একটি ব্যক্তিগত প্রশ্ন রয়েছে। আমার বিশ্বাস আমরা যখন একটি নির্দিষ্ট স্তরে পৌঁছাই, ব্যক্তিত্বশীল হয়ে উঠি এবং ভালো কিছু কাজ করতে থাকি কিংবা জীবনে এগিয়ে যাই, তখন তা যেমন কিছু মানুষকে আকৃষ্ট করে তেমনই কিছু মানুষের মনে হিংসারও জন্ম দেয়। সুতরাং এখন আমি এমন একটি পরিস্থিতি কিভাবে সামলাবো যেখানে আমি কোনো অন্যায় করিনি, কিন্তু মানুষ স্রেফ হিংসা থেকে আমাকে নিচে নামানোর চেষ্টা করছে এবং ক্ষতিকর কাজকর্ম করছে। কিভাবে আমি এর মোকাবিলা করব? আমি পেশায় একজন বক্সার, কিন্তু আমি ব্যক্তিজীবনে কখনো কাউকে আঘাত করতে চাই না। আমি শুধু রিংয়ের ভেতরেই বক্সিং খেলি। যা আপনার প্রিয় তাই করে যান। মানুষ যেন আপনাকে নিয়ে হিংসা না করে, এই উদ্দেশ্যে তো আর আপনি নিজের কাজে নামেননি নাকি? সেটাই কি আপনার আসল উদ্দেশ্য ছিল? আপনার লক্ষ্য তো সম্পূর্ণ আলাদা। অন্যেরা আপনাকে হিংসা করছে কি করছে না তার উপর আপনার কাজ কখনোই নির্ভর করে না। হিংসা করার সিদ্ধান্ত সম্পূর্ণ তাদের নিজস্ব, তাই তাদের সেই সিদ্ধান্ত নিতে দিন। তারা যদি হিংসা করতেই চায় তবে করতে দিন। আপনি কিভাবে তা থামাবেন? আপনার একমাত্র দায়িত্ব হলো নিজের কাজের মধ্যে পুরোপুরি ডুবে যাওয়া, আর তা সততার সাথে, ভালোবাসার সাথে করে যাওয়া। এটুকুই আপনার কাজ। তারা যদি মনে করে যে হিংসা করাটাই তাদের কাজ, তবে সেটাই করতে দিন, ঠিক তো? ওটা তাদের স্বাধীনতা, ওটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। আপনি অন্য কারো জীবনকে নির্দেশ দিতে পারেন না বা তাদের হয়ে তাদের সিদ্ধান্ত বদলে দিতে পারেন না। হ্যাঁ, আমি তা সম্পূর্ণরূপে বিশ্বাস করি, কিন্তু যখন তারা আমাকে নিচে নামানোর জন্য অতিরিক্ত প্রচেষ্টা চালায়, চেষ্টা করতে থাকে। অন্যরা যা করছে আপনি সেটাকে নিজের জীবনে একটা গুরুত্ব দিচ্ছেন। সমস্যাটা ঠিক এখানেই। আপনার কাজ বা লক্ষ্য যদি সত্যি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তবে এসব ফালতু বা তুচ্ছ বিষয়ে আপনি এত মনোযোগ দিচ্ছেন কেন বলুন? আমি যখন এখন আপনার সাথে কথা বলছি, তখন চারপাশে অনেকেই হয়তো তাদের নিজস্ব গল্পগুজব বা আড্ডায় ব্যস্ত রয়েছে, তাই না? এখন আমি কি বলবো? যে আমি বিভ্রান্ত হয়ে যাচ্ছি, তাই আমার উত্তরের গুণমান খারাপ হয়ে যাচ্ছে? আমার কি তা বলা উচিত? আপনি কি সেটা পছন্দ করবেন? তাই আমি আমার কাজটা করে যাচ্ছি, আর বাকিরা তাদের যা করার তাই করে যাচ্ছে। আমার কাজ শুধু ওদের ইগনোর করা। দেখুন, আপনার ওদের উপেক্ষা বা ইগনোর করার কোনো দরকারই নেই। এটা তো আপনা আপনিই ঘটে। ধরুন, ওই যে দূরে একটা জাহাজ রয়েছে, সেটার ব্যাপারে কি আপনি সচেতন না? তাই তো। অথচ ওটা কিন্তু আপনার দৃষ্টিসীমার মধ্যেই আছে। সুতরাং আলাদা করে ইগনোর করার কোনো প্রয়োজন নেই, বুঝলেন? আপনি স্রেফ ওটাকে মাথায় নিচ্ছেনই না। আচ্ছা, ওটা স্রেফ মনের মধ্যে ধরাই দেয় না। এমনকি চোখের সামনে থাকলেও ওটা দেখাই যায় না, কারণ আপনার চোখ তখন এমন কিছুতে ডুবে আছে যা এর চেয়ে বহুগুণ বেশি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। দারুণ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কেমব্রিজ, অক্সফোর্ড, আর এখন ব্রিটিশ পার্লামেন্ট, পণ্ডিত, শিক্ষার্থী আর আইন প্রণেতা, আপনি তো সবার মুখোমুখি হয়েছেন। শ্রোতা বদলে গেলে কি আপনার বার্তাও বদলে যায়, নাকি সত্য সবার জন্যই এক? পরিবর্তন হয়, আবার হয়ও না। এই মুহূর্তে লন্ডনে একটা সুন্দর সন্ধ্যা নেমেছে, তাই না? সূর্য কি অন্য কোনো জায়গা, মানুষ, দেশ, জাতি কিংবা ভিন্ন কোনো ক্যাম্পাস বা পার্লামেন্টের জন্য বদলে যায়? না, সূর্য বদলায় না। কিন্তু হ্যাঁ, মেঘের আনাগোনা বদলায়, আবহাওয়া বদলায়, আর সময়ও বদলাতে থাকে। সত্য কোনো নতুন পোশাক পরতে দ্বিধা করে না, কারণ কোনো পোশাকই সত্যকে স্পর্শ করতে পারে না। আমার দায়িত্ব হলো সম্পূর্ণ সততার সাথে
সেই সত্যকে তুলে ধরা। দর্শকের হাততালি গোনা কিংবা কটু কথা বা গালাগাল গোনা তো নয়। আচার্যজি, আপনাকে অভিনন্দন। কিছুক্ষণ আগেই ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ লর্ডসের ভেতরে আপনি আবৃত্তি করলেন, অসত মা সদ্গময়, তমস মা জ্যোতির্গময়। অর্থাৎ আমাকে অসত্য থেকে সত্যের পথে নিয়ে চলো, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো। ব্রিটিশ গণতন্ত্রের একেবারে হৃৎপিণ্ডে দাঁড়িয়ে উচ্চারিত উপনিষদের এই প্রার্থনাটি সেখানকার আইন প্রণেতা এবং ক্ষমতাসীনের উদ্দেশ্যে আসলে ঠিক কী বার্তা দেয়? একজন আইন প্রণেতা হিসেবে আপনি মানুষ, সামাজিক ব্যবস্থা আর পারিপার্শ্বিক বস্তুগুলোর দিকে তাকান এবং সেগুলোকে একটা শৃঙ্খলায় আনার চেষ্টা করেন, এই আশা বা উদ্দেশ্য নিয়ে যে বাইরের এই বিষয়গুলোকে ঠিকঠাক সাজাতে পারলে হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এই শ্লোকটির কাঠামোর দিকে একটু তাকিয়ে দেখুন তো। অসত মা সদ্গময়, তমস মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়। এটি একটি প্রার্থনা, এটি একটি প্রার্থনা। আর প্রথাগতভাবে প্রার্থনা বলতে ঠিক কী বোঝায়? এর অর্থ হল এমন কিছু বিষয় আছে যা আপনি কেবল ক্ষমতা দিয়ে পূরণ করতে পারবেন না, আর ঠিক সেখানেই ক্ষমতার বাইরে অন্য কিছুর প্রয়োজন হয়ে পড়ে। এখানে প্রার্থনা শব্দের সহজ অর্থ হল পরম সততা। প্রার্থনা মানে হল বাইরের সমস্ত ছোটখাটো ছোটাছুটির কাছে আমি আত্মসমর্পণ করেছি, কারণ আমি উপলব্ধি করতে পেরেছি যে বাইরে কেবল দৌড়ঝাঁপ করে ভেতরের কিছু পরিবর্তন করা যায় না। আর সেই পরিবর্তনটা কার দরকার? কোনটা সেই জিনিস? সেই ছুটে চলা সত্তা বা চেইসার নিজেই। বাইরের এই ছোটাছুটি সেই চেইসারকে কিভাবে বদলাবে? তাই আজ মানবজাতির সামনে থাকা সবচেয়ে বড় বড় সংকটগুলোর মূলে থাকা এই চেসার বা মানব মনকে বদলাতে হলে আমাদের যা প্রয়োজন তা হলো এক প্রার্থনাময় উদ্দেশ্য এবং সততা। আর আমি আশা করি সারা বিশ্বের আইন প্রণেতারা এই সত্যটি উপলব্ধি করতে পারবেন। আজ ব্রিটিশ পার্লামেন্ট, পিছনে কেমব্রিজ আর অক্সফোর্ড ছাড়িয়ে সামনে এখন এলএসি, কিংস, লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইক আর ওয়াটকিন্স। ভারতের দর্শকদের জন্য আপনার এই ইউকে সফরকে যদি একটি মাত্র বাক্যে প্রকাশ করতে হয়, তবে সেটা কি হবে? আমার ভারতীয় ভাই বোনদের আমি অনুরোধের সাথে সাথেই একটু মিষ্টি খোঁটাও দেব। এখন ইউরোপ মন দিয়ে কথা শুনছে, বুদ্ধিজীবী আর পণ্ডিতেরা এখন কথা শুনছেন লেখক ও দার্শনিকেরা। কেমব্রিজ, অক্সফোর্ড এবং এলএসি আজ সবাই মন দিয়ে শুনছে ভারত কবে শুনবে, ভারত ঠিক কবে শুনবে।